প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তো পরমাণুর গঠন চ্যাপ্টারে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যায় যাওয়ার আগে চলো একটা উদাহরণ দেখে নেই। ধরো একজন স্টুডেন্ট, তার কলেজ হচ্ছে এক্স সংখ্যা, সে এক্স কলেজে পড়ে, তার শাখা হচ্ছে বিভাগ হচ্ছে বিজ্ঞান বিভাগ, সে বি শাখায় পড়ে এবং তার রোল হচ্ছে 420। এখন এই 420-কে যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু প্রথমে এক্স কলেজে যেতে হবে, তারপর বিজ্ঞান বিভাগে যেতে হবে, তারপর বি শাখায় যেতে হবে, তারপর আমরা 420-কে খুঁজে পাবো। আমি যদি এক্স কলেজে না গিয়ে ওয়াই কলেজে যাই, অথবা বিজ্ঞান বিভাগে না গিয়ে অন্য কোনো বিভাগে যাই, বা বি শাখায় না গিয়ে সি শাখায় যাই, তাহলে কিন্তু 420-কে ঠিক মতো খুঁজে পাবো না। একইভাবে কোনো একটি ইলেকট্রন পরমাণু ঠিক কোন জায়গায় অবস্থান করছে সেটি জানার জন্য আমার কিন্তু কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিতে হয়। তো আজকে আমরা এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা দেখি যে কোয়ান্টাম সংখ্যাটা কি বা এর সংজ্ঞাটা। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান, কক্ষপথের আকার আকৃতি তথা নিউক্লিয়াস থেকে কক্ষপথটির দূরত্ব, কক্ষপথটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস, কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণন ইত্যাদি জানার জন্য যে রাশি ব্যবহার করা হয় সেই রাশিগুলোকেই বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রথমে আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এটিকে ছোট হাতের এন বা স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুতে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত থাকে। সে কোন কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সেটি বোঝার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান 1 থেকে 7 পর্যন্ত। এন যদি 1 হয় তাহলে আমরা সেটাকে কে শেল বলি, এন যদি 2 হয় আমরা সেটাকে বলি এল শেল, এভাবে এ যদি 3 হয় তাহলে এম শেল বলি। কক্ষপথকে তোমরা জানো যে অরবিট নামেও ডাকা হয়। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই যে শেল, এদের আরেকটা নাম হচ্ছে প্রধান শক্তি স্তর। এই একটি শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটি এই এন এর মান থেকে বের করা যায়। এন এর মান 4 পর্যন্ত হলে এই সূত্রটা কাজ করবে, অর্থাৎ এন এর মান 4 পর্যন্ত যদি বসাও সেই ক্ষেত্রে এই ফর্মুলাটি কাজ করবে। কারণ হচ্ছে এন এর মান যদি 4 বসাও তাহলে তোমার 2n² হবে হচ্ছে 32, এবং তোমরা জানো যে একটি কক্ষপথে সর্বোচ্চ 32টি পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে, তাই এন এর মান 4 এর বেশি গ্রহণযোগ্য নয় এই সূত্রের বেলায় আর কি। আর এমনিতে এখনো পর্যন্ত কক্ষপথ হচ্ছে 1 থেকে 7টি পর্যন্ত। একটা ফিগার দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ফিগার। এটা যদি হয় তোমার হচ্ছে নিউক্লিয়াস, এর চারপাশে দেখছো কক্ষপথ, এগুলো কক্ষপথ। এখন এন যদি 1 হয় আমরা সেটাকে বলি কে শেল বা কে অরবিট, এন যদি 2 হয় এল শেল, এন যদি 3 হয় এম শেল, এবং এন যদি 4 হয় তাহলে এন শেল। এখন আমি খেয়াল করে একটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমি বলি যে এই ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4, তাহলে আমি বুঝবো যে এটি চতুর্থ কক্ষপথে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত আছে। তার মানে একটি সংখ্যা দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি যে ইলেকট্রনটির অবস্থান কোথায়। এরপর আমরা যাই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যায়। এটিকে এল দ্বারা, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে অবস্থান করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এইটি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটিকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল এর মান n-1 পর্যন্ত হতে পারে, আর এল এর মান হচ্ছে 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে sp/df দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, তোমরা একটা ছক দেখো, এখানে কি দেওয়া আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা 1, 2, 3, 4 চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে এখানে। আমরা এই অনুযায়ী সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করব। এর মান যদি 1 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবো 0, কারণ হচ্ছে আমাদের
ফর্মুলাটি হচ্ছে n-1 এবং 0 একটা ভ্যালু হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা যদি উপশক্তি স্তরের সংখ্যা বের করতে পারবো এখান থেকে। 0 যদি একটা ভ্যালু হয় তাহলে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর একটি এবং সেটি হচ্ছে 1s, কারণ 0 এর জন্য s প্রযোজ্য। 2 নম্বর শক্তি স্তরে দেখি। 2 নম্বর শক্তি স্তরের জন্য আমি পাবো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দুইটি, 0 এবং l, কারণ মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এবং দ্বিতীয় শক্তি স্তরে তাহলে উপশক্তি স্তর পাওয়া যাবে দুইটি, একটি যদি 2s হয়, অপরটি হবে 2p। তৃতীয় শক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যাবে এই n-1 ফর্মুলা অনুযায়ী তিনটি, এবং এই জন্য তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তরে পাওয়া যাবে তিনটি, 3s, 3p, 3d, 04s, 14p এবং 24d। একইভাবে যদি 4 নম্বর শক্তি স্তরের জন্য আমি বের করতে চাই তাহলে আমি পাবো সহকারী কোয়ান্টাম সংখ্যা 4টি, 0, 1, 2, 3, এবং উপশক্তি স্তরে পাবো 4টি, 4s, 4p, 4d এবং 4f। এবং এটি থেকে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় অনেক সময় যে তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল সম্ভব নয় কেন, খুব সহজ অ্যান্সার। তার কারণ হচ্ছে তৃতীয় শক্তি স্তরে তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান পাবে হচ্ছে তিনটি, 0, 1, 2, এবং 0, 1, 2, 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য p এবং 2 এর জন্য d। সেই ক্ষেত্রে f অরবিটাল পাওয়া পসিবল না। একটা দুইটা ছক দেখতে পাচ্ছ এখানে। 0 একটু আগে আমরা আলোচনা করেছি যেটা, যে s এর জন্য 0, l এর মান। এই s, p, d, f এগুলো হচ্ছে, এই s এসছে শার্প শব্দ থেকে, p এসছে প্রিন্সিপাল, d এসছে হচ্ছে ডিফিউজড এবং f এসছে ফান্ডামেন্টাল থেকে। সহকারী, এই ছকটা দেখো, সহকারী ও প্রধান কোয়ান্টাম সংখ্যা সহ উপশক্তি স্তর ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম। উপশক্তি স্তরে ইলেকট্রন বের করার জন্য এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারি, 2 × 12 + 1। কিভাবে দেখো, আমি যদি কে শেলের কথা বলি যে n = 1, তাহলে n = যদি 1 হয়, l = অবশ্যই 0 হবে এবং উপশক্তি স্তর পাবো একটি। এবং এই সূত্র যদি আমি ব্যবহার করি তাহলে এই উপশক্তি স্তরে 1s উপশক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ যোগ যতটি থাকতে পারবে সেই সংখ্যাটা হচ্ছে 2টি। একইভাবে l শেলে আমি পাবো হচ্ছে 2 এবং 6, টোটাল 8টি। 2s এ 2টি, 2p তে 6টি, টোটাল 8টি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পেলাম। এখন উপশক্তি স্তরের স্পেসিফিক ঠিক কোন লোকেশনে ইলেকট্রনটি অবস্থান করছে সেটা যদি জানতে চাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। সেটি কিরকম, যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। এইখানে একটু ভালো করে একটা জিনিস শুনে রাখো, যে আমরা অনেক সময় বলি যে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। স্পেসিফিক্যালি এইগুলা কিন্তু অরবিটাল না, এগুলো হচ্ছে সাবশেল বা সাব লেভেল অনেক সময় বলে। এইগুলার অধীনে যখন আমি এরকম বলবো যে 4p, এদিকে দেখো 4p, এটি 3টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে 4px, 4py, 4pz। ইলেকট্রনগুলো থাকে এই 4px, 4py, 4pz এই লোকেশনে, 3 ডাইমেনশনাল স্পেস। x অক্ষ বরাবর আমরা যে বলি যে p অরবিটাল 3 ভাগে বিভক্ত, px, py, pz 3 দিকে তার অবস্থান। 4px যখন বলবো এইটি একটি অরবিটাল নির্দেশ করবে, 4pz যখন বলবো তখন সেটি একটি অরবিটাল। অথবা আমি যখন বলবো 3px, যখন বলবো 2px, তখন এইগুলো কিন্তু অরবিটাল বোঝায়। তো এই অরবিটাল সম্পর্কে ধারণা দেয় হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো পরমাণুতে ইলেকট্রনগুলো শক্তি স্তরের উপশক্তি স্তরের কোন ত্রিমাত্রিক জায়গায় অবস্থান করছে এইটি যে সংখ্যার মাধ্যমে জানা যায় সেটিকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কে m দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের m। এই স্মল mটা আবার এর মান নির্ভর করে l এর মানের উপর, এবং এটি একটি অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং এটি হবে 0 সহ -l থেকে +l পর্যন্ত m এর মানটা। এটি একটি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বোঝাই।
এল এর মান যদি 0 হয় এম এর মান হবে 0। আর 0 ফর এস জানো তোমরা, এবং 0 কে একটা ভ্যালু হিসেবে বিবেচনা করব। উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে। এল এর মান যদি হয় 1, সেই ক্ষেত্রে এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল, অর্থাৎ 0 সহ +1 এবং -1। সেই ক্ষেত্রে আমি অরবিটাল পাচ্ছি হচ্ছে তিনটি অরবিটাল পেলাম, 1 2 3। এল এর মান যদি 2 হয় সেক্ষেত্রে এম এর মান হবে 0 সহ প্লাস মাইনাস এল, অর্থাৎ +2 +1 0 -1 -2। এবং এক্ষেত্রে টোটাল পাচ্ছি হচ্ছে দেখো 5টি অরবিটাল। একইভাবে এল এর মান যদি 3 হয়, আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমি পাবো হচ্ছে টোটাল 7টি অরবিটাল। এই কারণেই কিন্তু এফ উপশক্তি স্তরে অরবিটালের সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। এবং প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন থাকতে পারে। সেই হিসেবে আমরা বলতে পারি এস উপশক্তি স্তরে 2টি, পি উপশক্তি স্তরে 3টি, ডি উপস্তরে 10টি এবং এফ উপস্তরে 14টি, সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারবে। এখানে একটা ফিগার দেওয়া আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর ফিগার। সেখানে অরবিটালের ফিগার, এখানে অরবিটালের ফিগার আছে এখানে। যেমন তোমরা দেখো এখানে এল এর মান অনুযায়ী এম এর মান বের করা আছে এবং সেই অনুযায়ী অরবিটালের চিত্রগুলো এখানে দেওয়া আছে। এল এর মান যদি 0 হয় এম এর মান 0 হবে। এল এর মান যদি 1 হয় আমরা এম এর মান পাবো 3টি, হলো অরবিটালে পাবো 3টি, px py pz, px py pz পাবো। এবং যদি এল এর মান 2 হয় তাহলে আমি 5টা অরবিটাল, ডি তে 5টা অরবিটাল, এবং 3 যদি হয় এল এর মান তাহলে টোটাল 7টি, এবং এফ উপশক্তি স্তরে এই টোটাল 7টি অরবিটাল আমি পাবো। এরপর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাটা কি? এইখানে তোমরা একটু খেয়াল করো, ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে আবর্তন করে তখন এটি নিজ অক্ষের চারদিকে আবর্তন করে। এই উদাহরণটা এরকম যে আমাদের পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে, তখন এটি সূর্যের চারদিকে যে ঘুরছে, আবার পৃথিবী কিন্তু নিজের অক্ষের উপরেও ঘুরছে। একইভাবে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে তখন এটি একটি কক্ষপথে, এই কক্ষপথে সে ঘুরবে এবং সে নিজ অক্ষের চতুর্দিকে, নিজ অক্ষেও সে ঘুরবে, নিজ অক্ষের উপর সে ঘুরবে। এটা হচ্ছে, খেয়াল করো যে এই যে এটা হচ্ছে ইলেকট্রনের নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের গতি। আর এই যে অংশটা দেখছো এটা হচ্ছে ইলেকট্রনের নিজ অক্ষের উপর ঘূর্ণন। এটা দুই টাইপের হয়, কিছু ইলেকট্রন তোমার ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরবে, কিছু ইলেকট্রন ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকেও ঘুরতে পারে। এই ইলেকট্রনের স্পিন থেকে আমরা ইলেকট্রনের স্পেসিফিক লোকেশনটা বের করতে পারি, যে ইলেকট্রন ঠিক আমার একটা ইলেকট্রন প্রয়োজন, যে এই ইলেকট্রনটা এখন কোথায় অবস্থান করছে। তাহলে স্পিন যদি না জানি তাহলে আমি স্পেসিফিক বলতে পারবো না যে এই ইলেকট্রনটি এখন ঠিক কোন ইলেকট্রনটি আমার কাঙ্ক্ষিত ইলেকট্রন কোনটি। এটি আমার বের করার জন্য আমার কিন্তু ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা লাগবে। পরমাণুতে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এটি আমরা দেখলাম সংজ্ঞায়, একে এস দ্বারা প্রকাশ করা হয়। এস এর মান +12 অথবা -12 হয়। এই হাফ কোত্থেকে আসলে এটা একটু দেখি, যে একটি অরবিটালে এখানে দেখো 2টি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তার মধ্যে একটিকে পাওয়ার সম্ভাব্যতা যদি আমি বিবেচনা করি তাহলে সেটি পাবো হচ্ছে হাফ। এই হাফ হচ্ছে সেই হাফ। আর এখন তুমি যদি চিন্তা করো যে খেয়াল করে এদিকে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তো এটিকে সাধারণত +12 দ্বারা চিহ্নিত করা হয়। আর যদি ইলেকট্রনটা ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরে তখন সেটিকে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, তো -12 হবে এক্ষেত্রে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে সেটিকে আমরা বলি +12। তাহলে দুটি ইলেকট্রনের স্পেসিফিক ঘূর্ণন কিন্তু বোঝা যাচ্ছে। আর ইলেকট্রন যখন নিজের অক্ষের উপর ঘুরে তখন সেখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যার জন্য এখানে নর্থ পোল সাউথ পোল দেখানো হয়েছে। কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য।
এতক্ষণ যা পড়লাম সেটাই, যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়। তো একটু দেখি, প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কক্ষপথের আকার, ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে কত দূরে তা জানা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে অবস্থান করে তার আকৃতি সম্পর্কে জানা যায়। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটি যে অরবিটাল অবস্থান করে তার ত্রিমাত্রিক অবস্থান জানা যায়। আর যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে জানা যায়। তো সংক্ষেপে এই হলো মোটামুটি কোয়ান্টাম সংখ্যাগুলো। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা এর পরের টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সবাইকে।